আসছে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি, এই জন্যই সরকার পাগল হয়ে গেছে, কার্ফিউ উঠাইতেছে না। ঢাকা ঘেরাওয়ের কর্মসূচি করতে যা যা লাগবে বর্তমান সব সাধারণ জনগণের পক্ষে। এখন পরিস্থিতিটা যেখানে আছে, এই অবস্থায় যদি তিনটি ফ্যাক্টর এক জায়গায় মার্চ করে, সিনক্রোনাইজ রয়েছে, তাহলে শেখ হাসিনার বিদায় এটা অবধারিত বা অনিবার্য। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার। আবারও বাংলা ব্লকেট কিংবা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি আসতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর চেহারাতে যথেষ্ট দুশ্চিন্তার ছাপ। গেল কয়েকদিনে আমার মনে হয় যে প্রধানমন্ত্রীকে দেখলেই মনে হচ্ছে যে তিনি অনেকটা ভেঙে পড়েছেন। দর্শক, এবার বাংলাদেশ সরকার দেশি নয়, একেবারে আন্তর্জাতিক চাপে। প্রিয় দর্শক, বর্তমানের যে পরিস্থিতি তা কিন্তু আমরা সকলেই জানি। এই পরিস্থিতিতে সরকার কিন্তু এখন খুবই নাজেহাল অবস্থায় আছে। তো প্রিয় দর্শক, সরকার যে এখন আন্তর্জাতিক চাপে আছে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন জনাব মোস্তফা ফিরোজ, এবং তিনি সেখানে বেশ কিছু প্রমাণ উল্লেখ করেছেন। আর সেই প্রমাণ কিন্তু স্বয়ং সেই আন্তর্জাতিক লেভেলের পত্রিকাগুলোতেই প্রকাশ করা হয়েছে। তো দর্শক, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন। সেই সাথে প্রিয় দর্শক, মাত্র 3টি জিনিস এক হলেই এই সরকারের পতন ঘটতে পারে, এমনই মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ। তো প্রিয় দর্শক, সেই 3টি জিনিস কি, সেই 3টি ফ্যাক্টর আসলেই কি যা এক হলে এই সরকারের পতন ঘটতে পারে? তো দর্শক মণ্ডলী, আমরা কিন্তু ইতিমধ্যেই এই আন্দোলন এবং যে সহিংস ঘটনা ঘটেছে তার মধ্যে দিয়েই আমরা বুঝতে পেরেছি বাংলাদেশের পরিস্থিতি এখন কেমন। তো দর্শক, এই পরিস্থিতির মধ্যে আলোচনাগুলো কতটা ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের উপর তা আজকের নিউজটি দেখলেই কিন্তু আপনি জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে যারা বাইরের দেশে কাজ করতে গিয়েছে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, এবং তারা যে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে তা আমরা জোনাইদ আহমেদ পলক স্যারের বক্তব্য থেকেই বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আসলে প্রবাসীগণ এই রেমিটেন্স না পাঠিয়ে কি বুঝাতে চাইছে? দর্শক মণ্ডলী, বাংলাদেশে যদি 6 মাসের অধিক রেমিটেন্স পাঠানো বন্ধ থাকে তাহলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে তা আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, জানতে পারবেন যদি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে কি এই সরকারের পতন ঘটবে? দর্শক মণ্ডলী, আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক মণ্ডলী, সব মিলিয়ে কিন্তু ভিডিওগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এ কথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কম বেশি 90% মানুষের একমাত্র চাওয়া, আমি প্রধান চাওয়া বলবো না, বরং এটাই একমাত্র চাওয়া বা আকাঙ্ক্ষা হলো শেখ হাসিনার সরকারের পতন বা বিদায়। এই যে ভুয়া নির্বাচনের নামে অন্যায় জবরদখল পূর্বক এই রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে থাকা, এটার পেছনে একটা অন্যতম শক্তি হলো এই নরেন্দ্র মোদীর ভারত, কিংবা তার আগেও যারা ছিল। তো আসার কথা হলো যে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন সেই ভারতে হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে বা চলছে। এমনকি এটা বাংলাদেশের চাইতে এগিয়ে থাকা আন্দোলন। কিভাবে? বাংলাদেশে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বা অরাজনৈতিক কোনো মহল শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি তোলেনি। একমাত্র যারা রাজনৈতিক দল বিরোধী তারাই শেখ হাসিনার পতন বা পদত্যাগের কথা বলছে, সিভিল সোসাইটির কোনো কোনো অংশ বলছে। কিন্তু ভারতে শিক্ষার্থীরা শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দাবি তুলেছে। কলকাতার বিখ্যাত যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রদের ব্যানারে লেখা ছিল খুনির সাথে আপোষ না, গদি ছাড়ো হাসিনা। এই যে কথাটা, এটা কিন্তু বাংলাদেশের ছাত্র এখনো পর্যন্ত বলেনি। মানে নিশ্চয়ই বলার, তারা সরাসরি না বললেও পরোক্ষভাবে এখন তাদের আন্দোলনের লক্ষ্য সেইটাই। কারণ এত মানুষ খুন হবার পর, এভাবে গণহত্যা চলবার পর, এটা তো আমরা সবাই জানি এবং এটা এর মধ্যে পাস্ট হয়ে গেছে, এটা অতীত হয়ে গেছে যে আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা থাকবে কি থাকবে না। বাংলাদেশের শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কেন এখনো মুখ খুলে শেখ হাসিনার পতন বা পদত্যাগের দাবি করছে না সেটা আমরা খুব ভালো করেই জানি। কারণ শেখ হাসিনা এবং তার প্রপাগান্ডিস্ট গ্যাং তারা গত 15 বছরে একটা জিনিস খুব ভালোভাবে স্টাবলিশ করতে পেরেছে যে তার পতন বা পদত্যাগের দাবি যারাই জানাবে তারা বিএনপি কিংবা জামাতের লোক, আর বিএনপি জামাতের পক্ষের লোক মানে হচ্ছে সে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। তো এটা যদিও গত 2 সপ্তাহের এই অভূতপূর্ব ছাত্র আন্দোলন এবং সরকারের এই গণহত্যার মধ্য দিয়ে তাদের এই ন্যারেটিভ এটা একদম ধুলোয় মিশে গেছে আমি বলবো। এখন বলি সেই 3টা ফ্যাক্টরের কথা যেগুলো সমান্তরালে ঘটলে বা এক মোহনায় এসে মিশলে শেখ হাসিনার বিদায় অবধারিত, সেগুলো সম্পর্কে বলি। এর মধ্যে একটা বলতে গেলে অবশ্য কেউ বলে উঠবেন চর্বিত চর্বণ, কিন্তু আমি এই চর্বিত চর্বণ করবই, কারণ এটা হলো প্রধান শর্ত, এটা হতে হবে, আদারওয়াইজ বাকিগুলো কিন্তু হবে না। সুতরাং প্রথমেই আমি জাতীয় ঐক্যের কথা বলবো, যেটা আমি গত কয়েকদিন ধরে বলে এসেছি, এর আগেও বলেছি, হয়তো সেভাবে আপনারা অনেকে নোটিস করেননি। আমি গত 4-5 দিন ধরে রিপিটেডলি কথা বলছি, এখন আবার বলছি, জাতীয় ঐক্য, রাজনৈতিক দলের ঐক্য না, আবার ভুল বুঝবেন না। এখানে দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক অরাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, প্রভাবশালী ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজ,
প্রত্যেককে এক জায়গায় নিয়ে আসতে হবে। অবশ্যই আমার আগের মন্তব্য অনুযায়ী এই কাজে নেতৃত্ব দিতে হবে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। কেউ কেউ আবার কমেন্টে এসে বলেন যে বিএনপি আওয়ামী লীগ দুটাই তো বড় রাজনৈতিক দল। আমি স্পষ্ট ভাষায় বলি, আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি। এটা এখন একটা কিলিং গ্যাং এ পরিণত হয়েছে। এর ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে সবকিছু মিলিয়ে এটা একটা কিলিং গ্যাং। এটার কোনো রাজনৈতিক দল নাই। সুতরাং আমরা পছন্দ করি না করি, বিএনপি নেতৃত্ব নিয়ে আমাদের যার মনে যত প্রশ্নই থাকুক, যত আপত্তিই থাকুক, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং সেটার নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান, বিকজ খালেদা জিয়া এখন আর অ্যাক্টিভ নেই, আমরা সবাই জানি। সুতরাং এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপি নিয়েছে, যদিও এখনো পর্যন্ত এটা খুব স্লো মোশনে আগাচ্ছে। আমি বলি এটাকে তড়িৎ গতিতে, বিদ্যুৎ গতিতে এগিয়ে নিতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। জানি বিএনপি নেতারা তাদেরকে দলে দলে অ্যারেস্ট করা হচ্ছে, তারা গ্রেপ্তারের হুমকির মধ্যে আছে, যে কোনো সময় যে কেউ অ্যারেস্ট হয়ে যেতে পারেন। মির্জা ফখরুলকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হতে পারে। সাংবাদিক হিসেবে এগুলো আমি বুঝি না তা না। তা সত্ত্বেও এই জাতীয় ঐক্যের উদ্যোগ বিএনপিকে সফল করতে হবে, দ্রুত গতিতে কাজ করতে হবে এবং কার্যকর উপায়ে বিভিন্ন কর্নারকে রিচ করতে হবে এই জাতীয় ঐক্য গঠনের জন্য। এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যেটা আওয়ামী লীগ যদি এখন বিরোধী দলে থাকতো, তারা এটা আজ থেকে 10 দিন আগে করে ফেলতো। যেদিন হত্যা শুরু হয়েছে সেদিনই তারা করে ফেলতো। বিএনপি হয়তো এগুলো এখন চিন্তাও করতে পারছে না। সেটা হলো বিদেশে আন্দোলন। বিদেশে আন্দোলন, ওই জাতিসংঘের সামনে মিছিল সমাবেশ, হোয়াইট হাউসের সামনে মিছিল সমাবেশ, এগুলো করে কিচ্ছু হবে না। এগুলো খুব বেশি রেজাল্ট হয় না, নিউজ হয় মাত্র। যেটা করতে হবে, গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক দেশগুলোতে বাংলাদেশের যে সমস্ত মিশন আছে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে এতক্ষণে এই সমস্ত মিশনের কার্যক্রম বন্ধ করে দিত। ইউএইতে, মানে আরব আমিরাতে যেটা ঘটেছে সেটা ঘটবারই কথা। ওই সব জায়গাটা গণতান্ত্রিক দেশ না, ওখানে আন্দোলন করে লাভ নেই। আন্দোলন করতে হবে গণতান্ত্রিক দেশে, যেখানে আন্দোলন করতে গেলে নিরাপত্তা বাহিনী বরং আন্দোলনকারীদের নিরাপত্তা দেয়, তাদেরকে গ্রেপ্তার করে না। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক দেশগুলোতে, আমেরিকা, ইউরোপ, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, প্রভাবশালী দেশ, এই সমস্ত দেশে বাংলাদেশের মিশনগুলোকে, আমি আবার বলি, আওয়ামী লীগ হলে এতদিনে বন্ধ করে দিত। কিন্তু এটা বিএনপির এই সক্ষমতা আছে, দেশে দেশে তাদের কমিটি আছে, হাজার হাজার সমর্থক আছে। এইটাও শুধু প্রেস রিলিজ দিয়ে ঘোষণা দিলে হবে না। বিএনপি নেতৃত্ব চাইলে এটা খুবই সহজ কাজ। এটা সিরিয়াসলি চাইতে হবে, সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি তারা এটা করে। সবচাইতে বড় ধাক্কাটা, দুটো ধাক্কার একটা এখান থেকে আসবে। আর শেষটা হলো প্রাণভ্রমরা। শেখ হাসিনা বা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যে যখনই থাকুক, সবার প্রাণভ্রমরা এক জায়গায়। এটা আপনারা এরই মধ্যে বুঝে গেছেন, সেটার কাজও অনেকে শুরু করে দিয়েছেন। ওই প্রাণভ্রমরা যদি নিভে যায়, আলো নিভে যায়, তাহলে শেখ হাসিনা সরকার নিভে যাবে। সেটা হলো রেমিটেন্স। আপনারা দেখেছেন দুটো সংবাদ গত 24 ঘন্টায় আপনাদের নজরে আসবার কথা। একটা হলো আগের 18 তারিখের আগে বা 16-17 তারিখের আগে প্রতিদিন যে পরিমাণ রেমিটেন্স আসতো, গত 7 দিনেও সে পরিমাণ আসেনি, তার চাইতে কম এসছে। তার মানে এইটাই হলো সবচাইতে বড় আঘাতের জায়গা। একই সঙ্গে বাণিজ্য ঘাটতি, মানে বিদেশে পণ্য প্রধানত তো দুইভাবে বিদেশি মুদ্রা আসে, ডলার আসে। একটা হলো পণ্য রপ্তানি করে, আরেকটা হলো রেমিটেন্সের মাধ্যমে। তো পণ্য রপ্তানির সেখানেও ধস নেমেছে, রপ্তানি প্রায় বন্ধ বললে চলে। সুতরাং বিদেশি মুদ্রা আসা বন্ধ হয়ে গেছে দুই দিক দিয়েই। এই রেমিটেন্স বন্ধ, এটাও শুধু ঘোষণা দিয়ে কিংবা এখন বিক্ষিপ্তভাবে যেটা চলছে, এইটা তাদের অলরেডি নাটাই টান লেগেছে। কিন্তু এই বিএনপি বা তারেক রহমান বা বিরোধী রাজনৈতিক শক্তি চাইলে এটাকে আরো সুসংগঠিত ভাবে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে রক্তশূন্য হয়ে যাবে সরকার। জানি না এটা নিয়ে বিএনপি নেতৃত্ব কি চিন্তা করছে বা কিভাবে ভাবছে, কিন্তু আমি একটা জিনিস বুঝি, যে এটা আপনারাও বুঝেন, এটা শুধু আমি বুঝবো কেন, আমি নিশ্চিত, আমি বিশ্বাস করি এই 3টি ফ্যাক্টর, এর বেশি কিছু আর দরকার নাই। মানে সঠিক পরিকল্পনা নিয়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই 3টি ফ্যাক্টরকে যদি এক মোহনায় নিয়ে মিশিয়ে দেওয়া যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না, গ্যারান্টি। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় আন্তর্জাতিক চাপে সরকার, এটা পরিষ্কার যে চাপ নানামুখী আসছে এবং আসবে, এটাই স্বাভাবিক। এবং আন্তর্জাতিক সম্প্রদায় চট করে কোনো অবস্থান নেয় না, তারা পরীক্ষা নিরীক্ষা করে, সংশ্লিষ্ট সবার মতামত নেয়, তারপরে তারা যখন উপলব্ধি করে, নিশ্চিত হয়, তখন তারা তাদের অবস্থান নেয়। নানা রকম চাপ, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক চাপ, যেই বিষয়গুলো ইতিমধ্যে বাংলাদেশ মোকাবেলা করেছে বা সেই চাপে আক্রান্ত হয়েছে। এখনকার যে ঘটনাটা, যেই ভয়াবহতা, এটি অতীতের যে কোনো ঘটনাকে ছাড়িয়ে গেছে। ফলে এবারের চাপটা কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, কেউ এখনো পরিষ্কার না, কিন্তু সরকার অনুভব করছে যে একটা চাপ আসবে। বিশেষ করে ইউএন মিশনের একদম ছাপ দেওয়া যেই লেখা, তার ট্যাঙ্ক, রাস্তায় হেলিকপ্টার, এই ঘটনাগুলো গভীর পর্যালোচনায় আছে আন্তর্জাতিক সংস্থার। এবং যখনই নাকি প্রশ্ন করা হয়েছে, তখন তারা বলছে যে তারা এই বিষয়টি তদন্ত করছে, তারা দেখছে। এবং বিশ্বের গণমাধ্যমগুলো সোচ্চার, এই ঘটনাগুলো অনেকগুলো প্রতিবেদন এইটি সামনে এনেছে যে ইউএনের ব্যবহৃত যেই ট্যাঙ্কগুলো, অস্ত্র, হেলিকপ্টার, সেগুলো এই চলমান যে ছাত্র আন্দোলন দমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আজকে পত্রিকা যে রিপোর্টটি করেছে, বলছে যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশে যে সহিংস পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দৃশ্যত সামাল দিয়েছে সরকার। তবে এই আন্দোলন সামাল দিতে গিয়ে সরকার যেসব কঠোর পদক্ষেপ নিয়েছে, তার সমালোচনা করছে আন্তর্জাতিক মহল।
বিষয়টি নিয়ে সরকারের উপর নানামুখী চাপ আসতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, সহিংসতায় সপ্তাহের কম সময়ে 2 শতাধিক মানুষের মৃত্যু এবং কয়েক হাজার মানুষ আহত হওয়ায় বর্তমানে দেশব্যাপী যে গ্রেপ্তার অভিযান চলছে তার উপর নজর রাখছে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নজরদারিতে আছে পুরো বিষয়টি। এই নিয়ে আন্তর্জাতিক পরিসরে সরকারের উপর চাপ বাড়ছে বলে মনে করেন তারা। হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, তিনি বলছেন, আন্দোলনের সময়কার পরিস্থিতি সামাল দিতে গিয়ে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিসরে চাপ বাড়ছে। এর কারণ সরকার যেভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছে আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নিচ্ছে না। তিনি বলেন, মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার দেশটিতে বেশ প্রভাবশালী রাজনীতি। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে যা বলছেন তার যথেষ্ট তাৎপর্য আছে। উল্লেখ্য, চাক শুমার গত মঙ্গলবার এক পোস্টে বলেছেন সাবেক টুইটারে যে তিনি বাংলাদেশের পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে সহিংস নিপীড়নকে ভুল পদক্ষেপ হিসাবে বর্ণনা করে তিনি বলেন এতে অস্থিরতা বাড়বে। তো যাই হোক, এখন কোন দিক দিয়ে আসবে, ইউরোপের পার্লামেন্টে, যুক্তরাজ্যের পার্লামেন্টে রূপা হক এবং আফসানা বেগমও প্রস্তাব এনেছেন। সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যায় এবং চাপটা কোন দিক থেকে আসে সেটি সরকারকেও ভাবিয়ে তুলছে এবং তারা এখন নানা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে। যেমন বলছে যে ইউএনের যে লোগো লাগানো ছিল ট্যাঙ্কে সেটি ভুল ক্রমে লাগানো হয়েছে, এটি ভাড়া দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি ঠিক করা হয়েছে। আর হেলিকপ্টারের কথা বলা হচ্ছে যে এটা হেলিকপ্টার ইউএনের না, এটা সরকারের, এবং হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড এগুলো নিক্ষেপ করে সহিংসতা দমন করা হয়েছে। এখানে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। কিন্তু বাস্তব পরিস্থিতি মানুষের কাছে যেই ফুটেজ সেগুলি অন্যরকম তথ্য দিচ্ছে। তো সবগুলো যাচাই বাছাই করলে সরকারের ব্যাখ্যা কতখানি আন্তর্জাতিক মহল গ্রহণ করবে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। দর্শক, প্রধানমন্ত্রীর চেহারাতে যথেষ্ট দুশ্চিন্তার ছাপ। গেল কয়েকদিনে আমার মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে দেখলেই মনে হচ্ছে যে তিনি অনেকটা ভেঙে পড়েছেন। অপরদিকে ছাত্রদের চেহারায় আতঙ্কের ছাপ। সারা দেশ জুড়ে চাপা ক্ষোভ প্লাস হচ্ছে আতঙ্ক, ভয়। সারা দেশে পুলিশ, র্যাব, বিজিবি, আমাদের সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত শিবির সহ আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার চালাচ্ছেন। এর মাঝখানে সরকারকে, পাশাপাশি ডিবি হারুন ভাইকেই এক ধরনের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাধারণ যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা চলছে সেটার দ্বিতীয় সারির যারা সমন্বয়ক আছে। এই আন্দোলনটার একটা কি বলা হয় যে মিরাকল দিক বলবো নাকি আসলে কী দিক বলবো, যে কোনো আন্দোলনের প্রথম সারিতে 2-3 জন নেতা থাকে যাদেরকে হয়তো গ্রেপ্তার বা অ্যারেস্ট করলে বাকিরা থেমে যায়। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা দেখছি একটা ভিন্ন রকম পরিস্থিতি। প্রথম সারির যে 3 জন, 4 জন, 5 জনকে নিরাপত্তার বক্তব্য দিয়ে ডিবিরা হেফাজতে নিয়েছে, সেটা নিয়ে ছাত্ররা এবার ভিন্ন রকম এক ঘোষণা দিয়েছে। পরিস্থিতি আবারও আউট অফ কন্ট্রোল হতে পারে, যার কারণে সরকার কিন্তু এখনও কারফিউ তুলছে না। আমরা যদি একটু দেখি যে এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, সার্জিস ইসলাম সহ 5 জনকে এই মুহূর্তে ডিবি হেফাজতে রাখা হয়েছে। সংবাদ সম্মেলন করেছে ছাত্ররা। গতকালকে তারা এই সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসুদ, তিনি একজন সমন্বয়ক, তিনি বলছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত 3000-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববারের মধ্যে আজকের মধ্যে প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ সহ আটক সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একটা হিউজ চ্যালেঞ্জিং সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি। কাদের বিরুদ্ধে? মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা ছাত্রদের হত্যায় জড়িত ছিল। ছাত্ররা বলছে আগামী 24 ঘন্টার মধ্যে এই 3 দফা যদি মানা হয় বা এই দাবিটা মানা হয় তাহলে পরশুদিন থেকে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরও কঠোর কর্মসূচি তারা নিতে বাধ্য হবে। একই সাথে আজকে সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি এবং দেয়াল লিখন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হচ্ছে সংবাদ সম্মেলন থেকে। যখন আপনারা আমাদের এই নিউজটা শুনছেন সম্ভবত এ নিয়ে অনেক কিছুই ঘটে যাচ্ছে। এছাড়া সোমবার থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা, নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র নাগরিক ও তাদের পরিবারের মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনারও ঘোষণা দেওয়া হয়েছে। একই সাথে লিগ্যাল ফোর্স গঠন করার সিদ্ধান্ত এসেছে। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তবে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে একটা বিষয় সামনে উঠে এসেছে, যারা আহত হয়েছে গতকালকে ঢাকা মেডিকেলে তিনি দেখতে গিয়ে বলেছেন দলমত পরিচয় নির্বিশেষে যারা আহত হয়েছে তাদের সরকারিভাবে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে, তাদের রুটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। তবে শিক্ষার্থীদের এই যে দফায় দফায় দাবি, সেটার ব্যাপারেও প্রধানমন্ত্রী এবার শক্ত ভাষা ব্যবহার না করলেও তিনি যে কিছুটা নাখোশ সেটাও কিন্তু তার বক্তব্যে তিনি ফুটিয়েছেন, বা ছাত্রদেরকে বলছেন তোমরা এবার ঘরে ফিরে যাও। আর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর করা নির্দেশ দেওয়া হয়েছে। ইতিহাসে এই প্রথমবারের মতন
বিএনপি বা জামাত শিবির অথবা কোনো ছাত্রকে ডিবি অথবা পুলিশ গ্রেপ্তার করেছে, তাদেরকে ছাড়ানোর জন্য যদি কোনো আওয়ামী লীগ নেতা ফোন করে, তাহলে সেই নেতার নাম্বার, পদ পদবি পুলিশ নিজে নোট করে উপর মহলে পাঠিয়ে দেবে, যেন সেটা একদম জায়গা মতো পৌঁছায়। বুঝতেই পারছেন খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে। সারা দেশের মানুষের ভিতরে কিন্তু দুইটা ক্ষোভ এখন কাজ করছে, একটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, আর একটা হচ্ছে জনগণের যে জীবন বিলিয়ে দিয়েছে তারা কারা। এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের বক্তব্য আসছে। ছাত্রদের এই বক্তব্যের একটা ক্ষোভের জায়গা হচ্ছে, আমাদের নৌ প্রতিমন্ত্রী সহ আরও অনেকে বলছিলেন জামাত শিবির পুলিশের পোশাক পরে এই ঘটনা ঘটাইছে। তো এই ধরনের বক্তব্য আমার মনে হয় যে অনেকটা অসমীচীন, এরকম বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আর এটা ঘটলে এটার দায়ভার গোয়েন্দাদের উপরেই চলে যাবে। তো সকল কিছু মিলিয়ে আজকে ছাত্রদের এই আন্দোলন আবার কোথায় কোন জায়গায় যে যায় সেইটা একটা টেনশনের বিষয়। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, এগুলো কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে। এখন আজকের এই আলটিমেটাম পুলিশ কি মানবে না কি মানবে না, তবে আমার মনে হয় এটা কখনোই মানবে না। তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটা ভিন্ন কিছুই হয়তো আমরা সামনে আসতে যাচ্ছে। যদিও সরকার খুব হার্ড লাইনে আছে, বলা হচ্ছে যে জামাত শিবির বা বিএনপির ইন্ধন এখানে ঢুকা যদি কোনো কর্মকাণ্ড ঘটায় সেটাকে প্রটেস্ট করা হবে। ছাত্ররা বলছে আমাদের আন্দোলনের সাথে জামাত বিএনপি জড়িত না। সবকিছু মিলে একটা হজবড় সিচুয়েশন হয়তো আমরা আবারও দেখতে যাচ্ছি। দেখা যাক কি হয়। আল্লাহ প্রিয় দেশকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। তো দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে প্রিয় দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত আপনার কাছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।